আমার এখন যে চেহারা দেখছিস তা দেখে আমার ইয়াং বয়সের চেহারাটা কল্পনাই করতে পারবি না। কিরকম চেহারা ছিল আপনার খুড়ো? জিজ্ঞেস করলো ন্যাপলা। ধর্মেন্দ্র মতো? যা ওরকম ন্যাশপাতি মার্কা চেহারা আমার নয়। টকটকে রং, ব্যায়াম করা পাকানো শরীর, জামা খুললে প্রত্যেকটা মাসুল আঙুল দিয়ে দেখানো যায়, অ্যানাটমি চার্টের দরকার হয় না। আর ফিল্ম স্টারের কথা কি বলছিলি? কত অফার পেয়েছে এই খুঁড়ো হিরো হওয়ার জন্য জানিস? এ বাবা, আর আপনি নিলেন না? বললো ন্যাপলা। অবশ্যই তখন তো সাইলেন্ট ছবি, তাই না? কে বললে সাইলেন্ট? আমি বলছি স্বাধীনতার কয়েক বছর আগের কথা। সাইলেন্ট ছবি তো ফুরিয়ে গেছে 30 সনের কিছু পরে। আপনি রিফিউজ করলেন? হালবাত একবার একটা ছবিতে করতে হয়েছিল, তবে সেটা অন্য গল্প, একদিন বলবো। আসলে ফিল্মে হিরো হওয়ার শখ আমার কোনোদিনই ছিল না। আমি চেয়েছিলাম আমার গোটা জীবনটাই হবে একটা সিনেমার গল্প, একটা খাঁটি নির্ভেজাল অ্যাডভেঞ্চার, অথবা বলতে পারিস একটা সিরিজ অফ অ্যাডভেঞ্চার। রং মেখে ক্যামেরার সামনে দাঁড়াবো, ডিরেক্টর মশাই ডুবডুবি বাজাবে, আর আমি নাচবো এ শর্মা সে শর্মা নয়। আজ কোন অ্যাডভেঞ্চারের বিষয় বললেন মিস্টার শর্মা? জিজ্ঞেস করলো ন্যাপলা। খুড়োকে এ ধরনের কথা বলার সাহস একমাত্র ন্যাপলারই আছে, তবে সেটা খুড়ো বিশেষ মাইন্ড করেন বলে মনে হয় না। বাইরে একটা খিটখিটে ভাব দেখালেও আসলে ওর মনটা নরম, এটা জানতাম। বেনেটোলা থেকে টালিগঞ্জে আসেন যে শুধু আমাদের গল্প শোনাবার জন্যই, এটা তো মিথ্যে নয়। দুধ চিনি ছাড়া চায় পরপর দুটো চুমুক দিয়ে খুড়ো বললেন, 1944 আজমির। তখন আমার বয়স 28। আমরা 5 জন, আমি, ভুলু, চটপটি, সুনন্দ আর ন্যাপলা গল্পের জন্য রেডি হয়ে বসলাম। চা শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আরম্ভ করলেন। আগ্রায় একটা ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছিলাম। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল ধরণী কাকার কথা, আমার বাবার মাসুদু ভাই। তিনি জয়পুরে হোমিওপ্যাথিক করে বেশ প্রসাদ জমিয়ে বসেছেন। রাজস্থানটা দেখা হয়নি, অথচ ছেলেবেলা থেকেই ওই দেশটার উপরে একটা আকর্ষণ রয়েছে। মনে হয় ভারতবর্ষে ওটাই সত্যিকারের রোমান্স ও অ্যাডভেঞ্চারের ঘাঁটি। চলে গেলুম কাকার কাছে। আমি বেকার জেনে কাকার ভুরু কুঁচকে গেল। বললেন, তোর মতো একজন জোয়ান ছেলে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আজমির যাবি? কি আছে সেখানে? শেঠ গঙ্গারাম আমার পেশেন্ট, পেটের আলসারে ভুগত, আমার ওষুধে চাঙ্গা হয়ে উঠেছেন। তার একজন ইংরেজি জানার সেক্রেটারি দরকার। তোর তো ইংরেজিতে অনার্স ছিল, যদি চাস তো তোকে রেকমেন্ড করে দিতে পারি। কখন কি কাজে দরকার পড়ে, তাই টাইপিংটা আগেই শেখা ছিল। কাজে সেক্রেটারি চাকরির পক্ষে আমি অনুপযুক্ত নই। তবু লোকটার সম্পর্কে একটু ডিটেল জানা দরকার। প্রশ্ন করুন, কি করেন গঙ্গারাম? গঙ্গারাম বললেই 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে মনে পড়ে যায়। তো কাকা বললেন, গঙ্গারাম মস্ত ধনী, হিরে জগতের কারবার, বিদেশে করেসপন্ডেন্স চালাতে হয়। যে সেক্রেটারি ছিল সে নাকি বিয়ে করার নাম করে সেই যে গেছে আর আসেন। বস হিসেবে গঙ্গারাম কেমন? কোন গোলমাল নেই, তবে ওর একটা ছেলে আছে, বছর 12 বয়স, সে নাকি একটি মূর্তিমান বিচ্ছু। সে যদি কিছু করে থাকে, কুছ পরোয়া নেই। যে ছেলে এখনো গুপ গোজাবার বয়স হয়নি তাকে আবার ভয় কিসের? ও আমি সামলে নেব।
তাহলে আর কি, লেগে পড়। আমি গঙ্গারামকে লিখে দিচ্ছি, আমার রিকোয়েস্ট ও ঠেলতে পারবে না। কাকার এক চিঠিতেই গঙ্গারাম রাজি। লিখলেন, সেন্ড ইউর নেফিউ ইমিডিয়েটলি। একবার অম্বর প্যালেসটা ঢু মেরে জয়পুর থেকে চলে গেলাম মুসলমানদের পবিত্র তীর্থস্থান আজমিরে। আকবর একটা প্রাসাদ বানিয়েছিলেন এই শহরে। আজমির থেকে 7 মাইল পশ্চিমে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর। সব মিলিয়ে যাকে বলে ঐতিহ্যে মহিয়ান। প্রথম রাতটা থাকলাম সার্কিট হাউসে। কাকাই ব্যবস্থা করে দিয়েছিলেন। আনা সাগর নামে বিরাট একটা লেকের ধারে। এমন সার্কিট হাউস ভারতবর্ষে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। বারান্দায় বেতের চেয়ারে বসে যে দৃশ্য দেখলুম তা জীবনে ভুলব না। হাজার হাঁস চলে বেড়াচ্ছে লেকে। পশ্চিমে তারাগড় পাহাড়, তার পেছনে টেকনিক্যালের ছবির মতো সানসেট হচ্ছে। শেঠ গঙ্গারামের গদি এবং বাসস্থান শহরের মধ্যখানে হলেও বাড়ির ভেতরে একবার ঢুকে পড়লে সেটা আর বোঝার জো থাকে না। 27 বিঘে জমির উপরে বাড়ি, আর সেটাকে ঘিরে দুর্গের মতো পাঁচিল। 250 বছরের সোনা দানার ব্যবসা। ঘরে যে কত মহামূল্য রত্ন আর গয়নাগাটি আছে তার হিসেব নেই। সেই জন্যেই এই পাঁচিলের ব্যবস্থা। যদিও তাতেও 16 আনা সেফটি হয় না, সেটা পরে বুঝেছিলাম। তবে সে কথা যথাস্থানে প্রকাশ্য। গঙ্গারামের সাথে গদিতে সকালে দেখা করলুম। ভদ্রলোকের বয়স 60-65। ঘি খাওয়া মধুর পরিপুষ্ট চেহারা। একবার বসে পড়লে উঠতে গেলে পাশের লোককে হাত ধরে হেল্প করতে হয়। আমায় দেখে প্রথম প্রশ্ন হলো, আর ইউ এ বেঙ্গলি? এই প্রশ্নের অবশ্য একটা কারণ আছে, সেটা এখানে বলি। আগ্রায় থাকতে একদিন ব্যাংকে এক খদ্দের আসে। ভদ্রলোকের চেহারা এমনিতেই ভালো, তার উপরে একজোড়া তাগড়াই গোঁফ। তাতে এমন এক পার্সোনালিটি এনে দিয়েছে, দেখেই আমি ডিসাইড করলুম ওর জিনিস আমার চাই। 2.5 মাস লেগেছিল গোপের ওই শেপ নিতে। মাঝখানটা ভরাট আর পুরু, আর দুটো পাশ যেন দুটো হাতির সুর সেরকম ঠুকছে। কলকাতার বাঙালিদের মধ্যে থেকে গোঁফ জিনিসটা প্রায় তখন উঠে গেছে, কিন্তু পশ্চিমে অনেকেই ওটার খুব তোয়াজ করে। রাজস্থানে তো কথাই নেই। শেঠজিকে বললুম, আমি বঙ্গ সন্তানই বটে, গোঁফটা নেহাত শখের ব্যাপার। ইংরেজিটা তো মোটামুটি বলতেই পারতুম। 2 বছর আগ্রায় থেকে হিন্দিটা সড়গড় হয়ে গেল। তার উপরে আদব কায়দাগুলো রপ্ত, স্বাস্থ্য ভালো। সব মিলিয়ে গঙ্গারাম খুশি হলেন। বললেন, আমার বাড়িতে তুমি থাকবে, সকালে বিকেলে আমার কাজ করবে, দুপুরটা আমি ঘুমাই, আর সাঁঝের বেলা তুমি আমার ছেলে টিউশনই করবে। ছেলে চালাক আছে, তবে পড়াশোনার মন নেই। ও বহুত বদমাশ লড়কা হ্যাঁ। সঙ্গত সে নষ্ট না হয়ে যায় সেটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, উপযুক্ত পারিশ্রমিক আমি তোমাকে দিব। তবে একটা কথা, আমরা নিরামিষ খাই। মাছ মাংস খেতে চাইলে তোমাকে বাহার গিয়ে খেতে হবে। অবশ্য শাক সবজি, ফল মূল, দুধ মিষ্টি যদি তোমার অরুচি না হয়, তাহলে বাইরে যাওয়ার কোনো দরকার হবে বলে আমার মনে হয় না। নিরামিষ শুনে গোড়ায় মনটা দমে গেছিল, কিন্তু শেঠজির বাড়ির নিরামিষ রান্না এমনই সুস্বাদু,
আর বাড়ির গরুর খাঁটি দুধের মালাই, এমন কোয়ালিটি, মাছ মাংসের অভাব মিটিয়ে দিয়েছিল। গঙ্গারামের সব শুদ্ধ 7 ছেলে, তার মধ্যে 2টি অল্প বয়সেই মারা গেছে, 2টি আর্মিতে, 2টি বাপের ব্যবসায় যোগ দিয়েছে, আর ছোটটি হলেন শ্রীমান মহাবীর বিচ্ছু। আমার সঙ্গে কথা বলে গঙ্গারাম ছেলেকে ডেকে পাঠালেন। সে এলে পর আমার পরিচয় দিয়ে বললেন, ये हैं तुम्हारे नए मास्टर, जाओ इनको इनका कमरा दिखा के आओ। এমন অস্থির চোখের দৃষ্টি আমি কোনো ছেলের মধ্যে দেখিনি। আর সেই সঙ্গে এমন তীক্ষ্ণ ঝিলিক, সে যে বিচ্ছু তাতে সন্দেহ নাই, কিন্তু সেই সঙ্গে তার বুদ্ধি যে খুব ধারালো সেটা বোঝা যায়। গদি থেকে বাড়ির ভেতরে ঢুকে একটা প্রকাণ্ড উঠোন পেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে আর একটা উঠোনে পৌঁছলাম। তারই পাশে বারান্দার ধারে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে হাজির করলো মহাবীর। বোঝাই যাচ্ছে এটা শীষমহল জাতীয় একটা কিছু ছিল, কারণ ঘরের সারা দেয়াল আয়নার টুকরো দিয়ে মোড়া। আমাকে পৌঁছে দিয়েই মহাবীর যে কেন চম্পট দিল সেটা মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারলুম। ঘরের মেঝেতে 2টি এবং খাটের উপরে একটি জ্যান্ত বিছে অবস্থান করছে। মেঝের 2টি তেঁতুলে আর খাটের ওপরেরটি একেবারে খোদ কাঁকড়া বিছে। শেষেরটি আপাতত খাটের মধ্যখান থেকে বালিশ লক্ষ্য করে এগোচ্ছে। আমি জানি মেঝের 2টি চেহারাতেই যা ভয়ের উদ্রেক করে, কামড়ে বিষ নেই, তবে বিছানার উপরে যেটি, তার লেজের ডগায় বাঁকানো হুলটির ছোবল একেবারে মারাত্মক। বিচ্ছু বিশেষণের তাৎপর্য যে এইভাবে প্রথম দিনেই বোঝা যাবে এটা ভাবিনি। আমি ঘর থেকে বেরিয়েই মহাবীর বলে একটা হাঁক দিলুম। তাতে উত্তর না পেলেও ডাকের ফলে উল্টো দিকের বারান্দায় স্বয়ং শ্রীমানের আবির্ভাব হলো। হেলতে দুলতে সে এসে দাঁড়ালো একটা থামের পাশে। আমি তাকে ডাকলুম, বিচ্ছু এগিয়ে উঠোনের মাঝ বরাবর এসে আবার থামল। হাত দিয়ে বিচ্ছু তুলতে পারো? শ্রীমান নিরুত্তর। এসো দেখে যাও কি করে তোলে। এবার শ্রীমানের কৌতূহল হলো। এখানে বলে রাখি, আমি নিজেও কোনোদিন হাত দিয়ে কাঁকড়া বিছে তুলিনি, তবে সেটা যে সম্ভব তা জানি। কারণ ছেলেবেলায় গনসা বলে আমাদের একটা চাকর ছিল, তাকে এই জিনিস করতে দেখেছি। খপ করে ঠিক হুলের তলাটা ধরে তুলে ফেললে হুল ফোটাবার আর মৌকা পায় না বিছে। মহাবীর আমার ঘরের দরজার মুখটাতে এসে দাঁড়ালো। আমি দম টেনে এক বুক সাহস নিয়ে দুগ্গা দুগ্গা বলে এক ছোবলে খাটের উপর থেকে ল্যাজ ধরে বিছেটাকে তুললুম। তারপর সেটা 2 আঙুলে ঝুলিয়ে মহাবীরের মুখের কাছে নিয়ে গিয়ে বললুম, এই বিছেগুলোকে বাইরে ফেলে আসার জন্য একটা পাত্র নিয়ে এসো তো। আর দেখছই তো, আমার যখন ভয় নেই, আমাকে ভয় দেখিয়ে কোনো মজা নেই। মহাবীর 1 মিনিটের মধ্যে একটা কাঁচের বয়াম নিয়ে এলো। তার ভেতরের দেয়ালে লাড্ডুর গুঁড়ো লেগে রয়েছে। তারই মধ্যে প্রথমে কাঁকড়া বিছে থাকে,
তারপরে তেঁতুলে বিছে দুটো ফেলে বললুম, এগুলোকে বাড়ির পাঁচিলের বাইরে ফেলে এসো। তো মহাবীর গেল। তারপরে কিছুক্ষণের মধ্যেই এসে রিপোর্ট করে গেল যে সে আমার আজ্ঞা পালন করেছে। তারপর থেকে মনে হতো যে প্রাইভেট টিউটরের প্রতি তার যে স্বাভাবিক বিরাগ, সেটা মহাবীর কিছুটা কাটিয়ে উঠেছে। কতটা কাটিয়েছে সেটা জানা মুশকিল, কারণ এমনিতে সে অত্যন্ত চাপা। পেটে বোমা মারলেও মনের আসল ভাব সে প্রকাশ করবে না। কিন্তু ছেলেটি অত্যন্ত চৌখস, কাজেই লেখাপড়ায় যাতে তার মন বসে সে চেষ্টা আমাকে করতেই হবে, তাতে সফল হই বা না হই। দুষ্টুমি বন্ধ করার চেষ্টা আমি করিনি, কারণ আমি জানি সেটা মাঠে মারা যাবে। আমার দৌড় যে কতখানি সেটা একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে। গঙ্গারামের বাড়িতে 4টে ঘোড়া, 6টা উট। একদিন সকালে মনিবের চিঠি টাইপ করছে গদিতে বসে, এমন সময় হঠাৎ সমস্যারে অনেকগুলো উটের আর্তনাদ শুনে আঁতকে উঠলুম। তখন বিভৎস ঘরঘরে ডাক, কোনো জানোয়ারের নেই। কৌতূহল হতে বাইরে বেরিয়ে দেখি জোড়া জোড়া উট বোধহয় পরস্পরের দিকে পিঠ করে বসেছিল। কোন এক ফাঁকে গিয়ে শ্রীমান এর ওর ল্যাজ গাছ ছড়ার মতো করে বেঁধে দিয়েছিল। বসা উট দাঁড়িয়ে উঠতে গিয়ে এই ল্যাজে টান পড়ার ফলেই এই বিকট চিৎকার। গঙ্গারাম এ ব্যাপারে ভয়ঙ্কর আপসেট হয়ে পড়াতে তাকে বুঝিয়ে বললুম, এ ধরনের দুষ্টুমির বয়সটা মানুষের খুব দীর্ঘস্থায়ী হয় না। তোমার ছেলের যথেষ্ট বুদ্ধি আছে, সে পড়াশোনায় ভালো হবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি চিন্তা করো না। এত বলার পর বাপ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মহাবীরকে পড়ানোর টাইম ছিল সন্ধ্যে 7টা থেকে 9টা। একতলার পিছন দিকে আমার ঘরের উল্টো দিকে একটা ঘরে বসে পড়াশোনা করত। আমি গিয়ে বসলেই বেয়ারা 1 গ্লাস শরবত দিয়ে যেত। সেটা যে কিসের শরবত তা কোনো দিন ঠাওর করতে পারলাম না। তবে বলতে পারি, এমন সুস্বাদু সুগন্ধি শরবত আমি কোনোদিন খাইনি। শরবত শেষ হতে না হতেই ছাত্রটি এসে পড়তেন। একদিন দেখি ছেলে আর আসে না। আমি ঘড়ি দেখছি থেকে দেখে 20 মিনিট হয়ে গেল, 25 মিনিট, 1 ঘন্টা, তবুও সে আসে না। দেরির কি কারণ হতে পারে আমি বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ শ্রীমান এসে হাজির। কি ব্যাপার বলে তো? তাকে জিজ্ঞেস করলাম, এত দেরি কেন? তোমায় একটা জিনিস দেখাবো তাই। বাবার নেশা পুরোপুরি না হলে ট্যাগ থেকে চাবি বার করতাম কি করে? সর্বনাশ, বাবার ট্যাঙ্ক থেকে যাবে? সেদিকে গাঁজা জাতীয় একটা জিনিস সেবন করেন সন্ধ্যেবেলা, সেটা জানতাম। এটা কিসের চাবি
সিন্ধুকে। তারপর পকেট থেকে একটা জিনিস বার করে টেবিলের উপরে রাখলো। ল্যাম্পের আলোয় সেটার চোখ ঢালানো ঝলসানি আমায় থমকে দিল। জিনিসটা একটা সোনার লকেট। সাইজটা অনেকটা ওই ক্যারামের স্ট্রাইকারের মতো। মাঝখানে একটা আদুরে ব্রন সবুজ মণি, নির্ঘাত মরকত কিংবা পান্না। তাকে ঘিরে আছে হীরের বলয়, আবার তাকে আবার ঘিরে আছে সোনার সূক্ষ্ম কারুকার্যের মধ্যে বসানো চুনি আর পান্না। জাহাঙ্গীর বাদশার জিনিস ছিল এটা। 20 লাখ টাকা দাম। বাবা কাউকে দেখান না, কাউকে বিক্রি করবেন না। চাপা গলায় বলল মহাবীর। আর তুমি এটা সিন্ধুক থেকে বার করে নিয়ে এলে? বাহ, এটা তোমাকে দেখাবো না? তোমার দেখা হলে এটা আবার রেখে দিয়ে আসবো। ও বাবা, আমি অবাক হয়ে একবার লকেটের দিকে একবার মহাবীরের দিকে দেখছি। এমন সময় হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন শ্রীমান। টোটা সিং এর নাম শুনেছ? কে টোটা সিং? আসল নাম কেউ জানে না। ঠাকুর টোটা সিং। পুলিশ ধরে জেলে পড়েছিল। ও জানলার করাত হাত দিয়ে বেঁকিয়ে পালিয়েছে। এবার মনে পড়ল কোন একটা কাগজে পড়েছিলাম বটে। রাজপুত ডাকাত। রাজপুত্রের মতো চেহারা, ফর্সা রং, কিন্তু ডাকাতি করে নিষ্কালো ভিড়দের সঙ্গে। ভারী রহস্যময় চরিত্র। পুলিশ জেরা করেও কিছু জানতে পারেনি। দুর্দর্শ সাহসী আর বন্দুকে অভ্যর্থ নিশানা। গায়েও নাকি প্রচন্ড শক্তি। হঠাৎ টোটা সিং এর কথা জিজ্ঞাসা করছো কেন? আমাদের বাড়িতে ডাকাতিতে ভীষণ মজা হবে। আমি তো বললাম, এসব কি বলছো তুমি? গোলাগুলি চলবে আর মজা হবে না? এসব কথা বলো না মহাবীর। যদি লোক খুন হয় সেটা কি খুব ভালো হবে? মহাবীর আর কিছু বলল না। তার উৎসাহের সঙ্গে আমার উৎসাহ মেলাতে পারলাম না বলে বোধহয় সে কিছুটা হতাশ হলো। তাকে লকেটটা দিয়ে বললাম, যাও এটা রেখে এসো বাবা সিন্ধুকে। মহাবীর বাধ্য ছেলের মতো লকেটটা নিয়ে বেরিয়ে গিয়ে আবার 5 মিনিটের মধ্যেই ফিরে এলো। সেদিন আর তেমন জমিয়ে পড়াশোনা হলো না জানিস। রাত্রিরে শুয়ে শুয়ে ওই লকেটটার কথা আর সেই সঙ্গে কি বিপুল ধন দৌলতের মধ্যে রয়েছি আমি, সেই কথাটাই ভাবছিলাম। আমার ঘরের ওপরেই শেঠ গঙ্গারামের ঘর। শেঠজির ইনসমনিয়া। রাত 2:30-3টের আগে ঘুম আসে না। নেশার ফলে সন্ধ্যে 7টা নাগাদ একটা তন্দ্রার ভাব আসে। তারপরে 10টা থেকে একবারে সজাগ। এই ব্যারাম হোমিওপ্যাথিতে সারেনি। তাই শেঠজি অ্যালোপ্যাথির ঘুমের বড়ি খান। কিন্তু যতক্ষণ না ঘুমের আমেজ আসে ততক্ষণ ঘরে পায়চারি করেন। তার পদধ্বনি আজ শুনতে পাচ্ছি আমার মাথার উপর। ক্রমে সেই পায়ের শব্দ থেমে গেল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঢং ঢং করে গদির ঘরের জাপানি দেয়াল ঘড়িতে 2টো বাজল।
তারই কিছুক্ষণ পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল। একে টেলিপ্যাথি বলবো কিনা জানি না, আজই সন্ধ্যায় ডাকাতির কথা বলো, আর আজই ডাকাত পড়লো শেঠ গঙ্গা নামের বাড়ি। প্রথম সন্দেহ হলো কুকুরের ঘেউ ঘেউ শুনে, তারপরে ঘোড়ার চিহ্ন, আর উটের পরিত্রাহী আত্মনাদ, তারপর ওই হল্লা। পরপর তিনটে বন্দুকের আওয়াজ পেয়ে আমি খাটের উপরে শটান উঠে বসলাম। ঘর থেকে বারান্দায় বেরোবো কিনা ভাবছি। এমন সময় বেশ কিছু লোকের একসঙ্গে দ্রুত পায়ের শব্দে সমস্ত বাড়িটা গম গম করে উঠল। দরজা দিয়ে মুখ বাড়িয়ে ওদিকের বারান্দায় প্যাসেজের ভেতর দিয়ে বাইরের উঠোনের যে অংশটা দেখা যায় তাতে আলোক রশ্মির ছটফটানি দেখে বুঝলাম কে বা কারা যেন টর্চ ফেলছে। মাথায় রোগ চেপে গেল। শেঠজি আমাকে একটা রিভলভার দিয়েছিল, সেটা নিয়ে প্যাসেজের দিকে এগিয়ে গেল। বাড়িতে ডাকাত যদি পড়েই থাকে তো এইভাবে কেঁচো হয়ে ঘরে বসে থাকলে বাঙালির মুখে যে খালি পড়বে। কিন্তু প্যাসেজ দিয়ে বেরোনো মাত্র একটা বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে গিয়ে পিছনের একটা কাঁচের জানলাকে চৌচির করে দিল। আমি বেগতিক দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়লুম। গোলাগুলি চললে এইটাই যে প্রশস্ত পন্থা এটা আমার জানা ছিল। তাও উপর অবস্থাতেই হাত বাড়িয়ে রিভলভারের ঘোড়া টিপে একজন বন্দুকধারীর দিকে আমি গুলি চালিয়ে দিলুম। লোকটা আত্মনাদ করে কোমরে হাত চাপা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আজ অমাবস্যা, কিন্তু উঠোনের উপরে ছাদ নেই বলে তারার আলোতে তবু কিছুটা দেখা যাচ্ছিল। এইভাবে কুরুক্ষেত্র চলল প্রায় মিনিট 20। শেঠজির বাড়ি পাহারা দেওয়ার জন্য সশস্ত্র দারোয়ান ছিল। যুদ্ধ যে শুধু একতরফাই ঘটেছে তা নয়। আল্লাহ শব্দ ইত্যাদি সব কিছু থামার পর আমি আবার উঠে দাঁড়ালাম। তখন এদিকে ওদিকে বাতি জ্বলতে শুরু করেছে। উপর থেকে মেয়েদের গলায় ঘোর বিলাপ ধ্বনি শোনা যাচ্ছে। যতদূর মনে হয় রেড সাকসেসফুল। কোন দিকে যাব বুঝতে পারছি না। এর ঠিক মিনিট খানেকের মধ্যেই মহাবীর দৌড়ে নেমে এলো দোতলা থেকে। সে আমার ঘরে যাচ্ছিল। মাঝপথে আমাকে দেখে থেমে দিয়ে পাকা খবরটা দিয়ে দিল টোটা সিং এর ডাকাতের দল বিস্তর ধনরত্ন লুট করে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং শেঠজি সিন্ধুক খুলে জাহাঙ্গীরের লকেট। শেঠজি নাকি নিজে বিপদ বুঝে গিন্নি ও মহাবীরকে নিয়ে ছাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। তার দুই ছেলে প্রতাপ ও রঘুবীর বন্দুক নিয়ে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দুজনেই জখম। এছাড়া দুটি প্রহরী মরেছে, আরেকটির পায়ে গুলি লেগেছে।
কিন্তু এখানেই গল্পের শেষ নয় নাবলা। পুলিশে ডায়েরি ইত্যাদি যা করবার সে তো হলই। এখানে বলে রাখি, শেষ পর্যন্ত ইন্সপেক্টর যশবন্ত সিং এবং তার দলের লোকেরা জাহাঙ্গীরের লকেট সমেত চোরাই মালের অধিকাংশই উদ্ধার করেছিলেন। ডাকাত দলের 7 জন ধরা পড়েছিল, তবে টোটা সিং উধাও। কিন্তু এসবের আগে আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটল, তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ডাকাতির 2 দিন পরে সন্ধ্যাবেলা ছাত্র পড়ানোর ঘরে গেছি যথারীতি 7টার সময়। শরবত খাওয়া হয়ে গেছে। এমন সময় অনুভব করলাম মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ছাত্র তখনও আসেনি। এদিকে ক্রমেই বুঝতে পারছি যে চোখের সামনের জিনিসগুলো দেখতে যেন রীতিমতো কষ্ট করে দৃষ্টি ফোকাস করতে হচ্ছে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝছি, এই অবস্থায় পড়ানো অসম্ভব। এমন সময় শ্রীমান মহাবীর সিং এর প্রবেশ। তার হাতে একটা হ্যান্ডবিলের মতো দেখতে হলদে কাগজ। অবাক হয়ে দেখলাম তাতে আমারই ছবি। টোটা সিং, বলল মহাবীর, তার চোখ জল করছে। টোটা সিং? কি বলছে ছেলেটা পাগলের মতো? স্পষ্ট দেখছি আমার ছবি। সেই গোঁপ, সেই ঝুলপি, সেই নাক, সেই চোখ। টোটা সিং, আবার বলল মহাবীর, ঠিক তোমার মতন দেখতে। রাস্তার দেয়ালে দেয়ালে ছবি আটকে দিয়েছে। ধরে দিতে পারলে 2000 টাকা পুরস্কার। আমি সেই অবস্থাতেই কাগজটা ওর হাত থেকে নিয়ে চোখের একেবারে সামনে এনে নিচের লেখাটা পড়ার চেষ্টা করলুম। বড় করে লেখা, টোটা সিং। নামটা পড়তে কোনো অসুবিধে হল না। আর সেই সঙ্গে ছবির মাথার উপরে লেখা, রিওয়ার্ড ₹2000। পুলিশ তোমায় ধরতে আসবে। কিষানলাল বলল পুলিশকে বলে দেবে তুমি এখানে থাকো। ও দেখেছে দেয়ালের ছবি। কিষানলাল শেঠজির দোকানের একজন কর্মচারী। লোকটা যে খুব সুবিধের নয় সেটা আমার কয়েকবার মনে হয়েছে। তোমার জেল হবে। আমার জেল হলে সে যেন রেহাই পায়, এমনই তার ভাব। এই অদ্ভুত প্রায় বেহুশ অবস্থাতেও বুঝতে পারলুম এই ছেলেকে আমি বশ করতে পারিনি। সে আমার প্রতি যেমনই বিরূপ ছিল তেমনই রয়ে গেছে। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না। জীবও জড়িয়ে আসছিল। তারই মধ্যে বুঝতে পারছি একটা বিশ্রী অবস্থায় পড়ে গেছি। চেহারায় যখন এতই নীল, তখন গঙ্গারামও আমাকে উদ্ধার করতে পারবেন কিনা সন্দেহ। শেষটায় হাতে হাত করা। ঘর থেকে বেরিয়ে টলতে টলতে উঠোন পেরিয়ে কোনো মতে আমার শিশুমলের বিছানায় শুয়ে পড়লাম। আর শোয়া মাত্রই অঘরে ঘুম। পরদিন ঘুম ভাঙল পুরুষ মানুষের গলার শব্দে। ভারী গলায় কি যেন ইংরেজি হিন্দি মিশিয়ে কথা বলছেন আমার ঘরের কাছেই। আমাদের কাছে ডেফিনেট ইনফরমেশন আছে কি এ বাড়িতে সে লোককে দেখা গেছে। আমরা সার্চ করে দেখতে চাই। 26টা ঘর আছে হাভেলিতে।
লুকোবার জায়গার কি অভাব আছে? আমি প্রমাদ বললাম। এবার গঙ্গারামের কাতর কণ্ঠস্বর শোনা গেল। মানে এ বাড়িতে টোটা সিং লুকিয়ে থাকবে আর আমি জানতে পারবো না, এটা কি করে সম্ভব হবে ইন্সপেক্টর সাহেব? দরজার বাইরে লোক। আমি বিছানায় কনুয়ে ভর করে আধ শোয়া। আমার গলা শুকিয়ে গেছে, বুকের মধ্যে ধড়ফড়ানি, এখনো মাথা ভার। কাল যে কি হলো এখনো বুঝতে পারছি না। চৌকাঠ পেরিয়ে এক পা ঢুকে এলেন উদ্দীপরা দারোগা। আমার দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে সরি বলে বেরিয়ে গেলেন। পায়ের শব্দ এবং কণ্ঠস্বর বারান্দার ডান দিক দিয়ে মিলিয়ে গেল। আমার মাথা ভোঁ ভোঁ করছে। তাহলে কি কালকের ছবিটাও মহাবীরের আর একটা বিচ্ছুমি, শুধু আমার মনে একটা প্যানিক সৃষ্টি করার জন্য? আমি বিছানা ছেড়ে উঠলাম, দেয়ালের দিকে চোখ গেল। দেয়ালে সর্বাঙ্গে আয়নার টুকরো, তাতে আমার মুখে ছায়া পড়েছে। একটা নয়, অগন্তি। কিন্তু কিন্তু এ মুখ যে বদলে গেছে। আপনার দেখেই আমার হাতটা মুখের উপরে চলে এলো। কোথায় কোথায় আমার সেই টোটা মার্কা টাকাই ঘুম? আমি যে ক্লিন শেভেন, আমার মাথা চুলের একই দশা। এই যে প্রায় কদম ছাঁট। দোরগোড়ায় দাঁড়িয়ে এখন মহাবীর সিং, তার চোখে মুখে শয়তানি হাসি। কাল শরবতে কি ছিল বলতো? কি ছিল? বাবার চারটে ঘুমের বড়ি। তুমি ঘুমোলে পর দাদার খুর দিয়ে তোমার গোফ কামিয়ে দি, কাশিতে চুল কেটে দি, নালে তো তোমার ধরে নিয়ে যেত। এখন ওরা বুদ্ধু মনে যাবে। হ্যাঁ? আমি অবাক হয়ে চেয়ে রইলাম মহাবীরের দিকে। এমন ফন্দের তারিফ না করে কি পারা যায়? আর সে যে সত্যি আমার বন্ধু, তার ইচ্ছে বড় প্রমাণ কি আর আছে? শাবাশ মহাবীর। আমি এগিয়ে গিয়ে বন্ধুর পিঠ চাপড়ে বললাম, জিতে রহো বচ্চে। শুনছিলেন তারিণী খুড়োর গল্প শেঠ গঙ্গারামের ধন্যবাদ। পরের গল্প সত্যজিৎ রায়ের লেখা গল্প বলিয়ে তারিণী খুড়ো। তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস, বললেন তারিণী খুড়ো। কিন্তু এই গল্প বলে যে আমি এককালে রোজগার করেছি সেটা কি জানিস? না বললে জানবো কি করে? বলল ন্যাপলা। সে আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। বোম্বেতে আছি, ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটারের কাজ করছি। এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম। আহমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ে সন্ধান করছেন। ভারী মজার বিজ্ঞাপন। হেডলাইন হচ্ছে ওয়ান্টেড আ স্টোরি টেলার। তারপরে লেখা আছে যে আহমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেখ একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো একটি করে মৌলিক গল্প শোনাবেন। সে লোক বাঙালি হলেই ভালো হয়।
কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখেন। বুঝে দেখ, মৌলিক গল্প, অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না। সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু এই লোকটা চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয়। আমার জীবনে এত রকম অভিজ্ঞতা হয়েছে, তাতে একটু আধটু রং চড়িয়ে রদ বদল করে বলে দিলেই একটা গল্প হয়ে যায়। তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম। এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না, তাই গল্প বললে হয় ইংরেজিতে না হিন্দিতে বলতে হবে। হিন্দিতে আমার বেশ ভালো রকমের রক্ত ছিল, আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল। 7 দিনে উত্তর এসে গেল। পারেখ সাহেব জানালেন ওর ইনসমনিয়া আছে। রাত 3:30-4টের আগে উনি ঘুমন না। সেই সময়টা গল্প শুনতে চান, রোজ নয়, যেদিন মন চাইবে। মাইনে মাসে 1000 টাকা। আমি আমার বোম্বের খবরের কাগজে চাকরি ছেড়ে দিলাম। 1.5 বছর কাজ করছি, একই কাজ, আর এমনিতেই ভালো লাগছিল না। খুড়ো থেমে গিয়ে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন। আহমেদাবাদ গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে। বিরাট ধনী লোক, বাড়িটাও পেল্লায়, অন্তত 12-14 খানা ঘর। তার একটাতেই আমাকে থাকতে দেওয়া হলো। বললেন, তোমার ডিউটির তো কোনো ধরা বাঁধা সময় নেই। মাঝরাত্রিরে তোমাকে ডাকবো, অন্য জায়গায় থাকলে চলবে কি করে? তুমি আমার বাড়িতেই থাকো। ভদ্রলোকের বয়স 45-এর বেশি নয়, অর্থাৎ আমারই বয়সী। 2 ভাইপো আছে, হীরালাল আর চুনিলাল। তারা কাকার ব্যবসায় লেগে গেছে। এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে। সে ওই বউ আর 2টি ছেলে মেয়ে নিয়ে একই বাড়িতে থাকে। খাবার ব্যাপারে আমার তো কোনো ঝামেলা নেই, তোরা তো জানিস। পারেখ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কোনো স্পেশাল রান্না খাবে? আমি বলে দিলাম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত। মোট কথা, মাসখানেকের মধ্যেই বেশ গ্যাঁট হয়ে বসলাম। গল্প দেখলাম মাসে 10 দিনের বেশি বলতে হচ্ছে না। বাকি সময়টা খাতায় গল্পের প্লট নোট করে রাখতাম। ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম, কিন্তু তাতে মাসে 1000 টাকা আয় হতো না। ভূতের গল্প, শিকারের গল্প, ক্রাইমের গল্প, সাধারণত এইগুলোই ভদ্রলোক বেশি শুনতে ভালোবাসতেন। তারা তো জানিসই, ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। তারপরে ধর, রাজাদের সঙ্গে শিকারও করেছি কম না। ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলতুম, সেটা বেশ ভালোই উতরিয়ে যেত। মোটামুটি ভদ্রলোক আমার কাজে খুশি। মাস 6 হয়ে গেছে। এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক পারেখ সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। পারেখ সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন। আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞেস করলুম,
তার কি দরকার? উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া। উনি একটি বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক। ললিতার নাম আমি শুনেছি, ওটার নাকি প্রায় 1 লাখ সার্কুলেশন। তো আমি বললাম, মিস্টার পারেখের ফিরতে 8 ঘন্টা খানেক হবে। আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল, আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি। দুতিয়া বললেন, আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি। সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন বেশ কয়েক মাস ধরে। আমার গল্পগুলো খুব ভালো লেগেছে, তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি লেখা দেন। আমাদের পাঠক সংখ্যা সাহিত্যের প্রায় 1.5। উনি গল্প লিখছেন? আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন না? ভদ্রলোক অবাক। না, একবারই জানি না। ভেরি গুড স্টোরিজ। আর ওর গল্পের খুব ডিমান্ড হয়েছে, সাহিত্যের গ্রাহক সংখ্যাও বেড়ে গেছে। আপনি গুজরাটি পড়তে পারেন? একটু একটু, হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো। এই দেখুন ওর একটা গল্প। দুতিয়া একটা থলে থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে আমাকে দেখালো। লেখকের নামটা পড়তে কোনো অসুবিধে হলো না আমার। এই গল্প তুমি পড়েছ? সার্টেনলি, খুব ভালো গল্প। আচ্ছা, গল্পের ব্যাপারটা মোটামুটি সংক্ষেপে আমাকে বলতে পারো? দুতিয়া বললেন, এবং আমি বুঝলাম আমারই বলা একটা গল্প। ভদ্রলোকের কাহিনীকার হওয়ার শখ হয়েছে, কিন্তু নিজের মাথায় প্লট আসে না, তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছে। গল্প বলিয়ে বাঙালি হওয়ার প্রয়োজনটা এখন বুঝলাম। আমি গুজরাটি হলে তো অনেক আগে ব্যাপারটা জেনে ফেলতাম। এইভাবে ঘটনাচক্রে দুতিয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজনই হতো না। আমি বললাম, আপনি কি বসবেন না আর একদিন আসবেন? অবশ্য আমি ওকে ব্যাপারটা বলে দিতে পারি। আমি নিজেই আসব। কাল সকালে এলে দেখা হবে কি? 11টা নাগাদ এলে নিশ্চয়ই হবে। মিস্টার পারেখ একটু দেরিতে ওঠেন। মিস্টার দুতিয়া চলে গেলেন। আমি আবার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম। ব্যাপার খুব সোজা। লোকটা স্রেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজে নাম করছে। না, এর একটা বিহিত না করলেই নয়। এই জিনিস বরদাস্ত করা যায় না। অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারেনি যে সে এত অসৎ হতে পারে। পরদিন দোতলায় আমার ঘরের জানলা দিয়ে দেখলাম 11টার সময় একটা পুরনো ফোর্ড গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামলো, আর তার থেকে দুতিয়া নামলো। এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে। পারেখের কোনো গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে।
কিন্তু এর প্রতিকার হয় কি করে? এর জিনিস তো চলতে দেওয়া যায় না। রাত্রিরে ডাক পড়ল, গেলুম। পারেক বলল গল্প শুনবে। আমার ভাবাই ছিল। আমি বলে দিলুম। গল্পের শেষে আমায় তারিফও করলো, বললে দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট। ন্যাপলা, তুলছিস কেন? মন দিয়ে শোন, 1 মাস পরের কথা। এর মধ্যে আরো 8-10টা গল্প বলা হয়ে গেছে। একদিন সকালে পারেখ বেরিয়েছে, আমি আমার ঘরে বসে আছি। এমন সময় পারেখের ভাইপো হীরালাল এসে বলল, আমার টেলিফোন আছে। আমি নিচে আপিসে গেলুম, ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন। বললেন, মিস্টার পারেখ নেই শুনছি? না, উনি একটু বেরিয়েছেন। বিশেষ জরুরি দরকার ছিল। আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন? ঠিকানাটা টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন। এখান থেকে কত দূর আপনার অফিস? ট্যাক্সিতে এলে 10 মিনিটে পৌঁছে যাবেন। আচ্ছা বেশ, আমি আসছি। ললিতার অফিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল। বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পেছনে দুতিয়া 3টে টেলিফোন সামনে নিয়ে বসে আছে। আমাকে দেখেই উত্তেজিত হয়ে বললেন, কেলেঙ্কারি ব্যাপার। কি হলো? মিস্টার পারেখ আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন, চমৎকার গল্প। আমরা সেটা ছাপিয়েছিলাম। তারপর থেকে অন্তত 150 চিঠি পেয়েছি। পাঠকরা বলছে গল্পটা চুরি। এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি করি এবার? খিদে নেবলা, কি দেখছিস? না না, দুতিয়া না। তারিণী বাণিজ্যের কাছে খাপ খোলা অত সহজ নয়। সবাই তো আর দুতিয়া নয়। খিদে মুখ করে বসে দিলি কেন? চা কর। সানডে সাসপেন্সে আজ শুনলেন তারিণী খুড়োর গল্প, রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে তারিণী খুড়োর ভূমিকায় এবং অন্যান্য কিছু চরিত্রে শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, কাকা, শেঠ গঙ্গারাম ও ইন্সপেক্টরের চরিত্রে দীপ, শ্রীমান মহাবীর বিচ্ছুর ভূমিকায় বিলাস দে, আংশিক গল্প পাঠে ন্যাপলার ভূমিকায় এবং গল্পের সূত্রধার অগ্নি, সমবেত কণ্ঠে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার পরিকল্পনা অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় সৃষ্টি, অভিজ্ঞান এবং অর্ণব, শব্দ গ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সৌরজিৎ হালদার এবং শ্রী বিলাস দেকে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শেঠ গঙ্গারামের ধনদৌলত এবং গল্প বলিয়ে তারিণী খুড়ো। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে। শুনছিলেন গল্প বলিয়ে তারিণী খুড়ো। এর পরের গল্প সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প নরেশ সাহেবের বাংলো। গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ সত্যজিৎ রায় লেখা
তারিণী খুড়োর গল্প। আজকের প্রথম গল্প নরেশ সাহেবের বাংলো প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1394 বঙ্গাব্দে, অর্থাৎ 1987 সালে। গল্প পাঠে ও তারিণী খুড়োর চরিত্রে শ্রীপরাণ বন্দ্যোপাধ্যায়। নরেশ সাহেবের বাংলো গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 11 জানুয়ারি 2015 সালে। শুরু হচ্ছে নরেশ সাহেবের বাংলো। তারিণী খুড়োকে ঘিরে আমরা 5 বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধেতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরেছি তা কিন্তু নয়। মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোটনাগপুর। ও অঞ্চলটা তখন দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা। সেই গল্পই আজ তোদের বলবো। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়। তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব উঁচুতে স্থান দিই না। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরো ভালো লাগছে। আর মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন প্যাচাল পাড়তে একদম ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই। বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। তাদের মধ্যে এক একজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু। ইনি ইতিহাসের লোক। পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ নিয়ে পড়াশোনা করছেন। ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদি পুরুষ, নাম রামগতি হালদার। রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগ আসতে হল কেন? ভদ্রলোক বললেন, 19 শতাব্দীর মাঝামাঝি নাকি এই পরিবারের একজন হাজারিবাগে একটা বাড়ি করেন। সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে সেটা এখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এই সম্বন্ধে অনেক কিছুই জানতে বাকি আছে। এরপরে এসব কেমন যেন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞাসা করলাম, এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? অতীন্দ্রবাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করে নরিস সাহেবের বাংলো বলে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি। কিন্তু মহেশ হালদারের পরে বংশটার যে কি হলো সে খবর পাইনি। সম্ভবত মহেশবাবু নরেশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অতীন্দ্রবাবু বললেন, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার যদি আর ছেলে পিলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহেশেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কিনা আমার জানা নেই, আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। এই বংশের সম্বন্ধে খবর দিতে পারে
এমন কোন লোকের সন্ধান পাননি হাজারিবাগে? এখানে এক ভদ্রলোক আছে, আজন্ম এখানেই বাস। তার বয়স 90, নাম কালী কিঙ্কর বাণুজ্যে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। চলুন না, আজ বিকেলে যাওয়া যাক। কালীকিঙ্কর বাবুকে সকলেই চেনে, তাই তার বাড়ি বার করতে অসুবিধা হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। বুঝে রাখো এরকম স্বাস্থ্য, 90 বছরেও বিকেলে হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, আপনাদেরও কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অরবিন্দবাবু। আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন 19 শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরিস সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরিস সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে যেতে। আমায় দেখে মাথা হিট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন বললেন কালীকিঙ্কর বাবু। কারণ জানা যায়নি, লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি। সাহেবের ভূত দেখা যায় এখনো, আমি অবশ্য দেখিনি। খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিস সাহেব। বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছেই। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্জুনবাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা সেটা একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না। আমার যে বাড়িতে দেখার জন্য কৌতূহল হচ্ছে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলাই বলা চলে, যেমন হাজারিবাগে আরো দেখা যায়। টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, 4-5 দিকে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্জুনবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরিস সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায়, তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নাকি? তাও অবশ্যই ঠিক। কথাটা খুব জোরের সঙ্গে বললেন নরেন্দ্রবাবু। বুঝলাম এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি নয় উৎক্ষিত অপেক্ষা করি না, কিন্তু সবাই তো সেরকম নয়। 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দ্রবাবুকে বললাম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে? আসুন একটা কিছু করে যাক, না হয় বাংলোটা একটা রাত কাটিয়ে যাক। অর্ধেন্দ্রবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে, শশী ডাক্তারের বাড়ি। আমি কাল সেখানে গিয়েছিলাম। তারা বলল নরিস সাহেবের বাংলোকে হানা বাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ নাকি পায়। তবে ওই আড্ডাতেই উৎপল বাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন। তিনি নাকি খুব ভালো মিডিয়াম, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে।
অন্ধকার ঘরে তেপায়া টেবিলের ওপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম, দেখুন কিরকম যোগাযোগ, এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আপনি উৎপলবাবুকে বলুন আমরা কালই রাত্রে বসছি, তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দ্রবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যানচেটে আমাদের 3 জনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হলো। ভদ্রলোক এক কথায় রাজি। বললেন নরেশ সাহেবের বাংলোয় প্ল্যানচেট করার ওর অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসে যাক, বললেন উৎপলবাবু। পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা সহজে হবার সম্ভাবনা। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, 3টে চেয়ার, একটা তেপায়া টেবিল আর একটা মোমবাতি। মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাওয়ার পর। আমি আর অর্ধেন্দ্রবাবু দিন থাকতে 2টো সাইকেল রিক্সা করে চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু দূর থেকে দেখে নিলাম। বহুকাল কেউ থাকে না, এই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করিয়ে একটু ভদ্রস্ত করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিতেই চুপ মেরে গেল। তার 10টার একটু আগেই আমরা 3 জনে বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো, ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দ্রবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দ্রবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধা আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, ওইটা কর্পূর আছে, প্ল্যানচিটের ব্যাপারে খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোর জোর হলো। 3 জনে তেপায়া টেবিলের 3 দিকে বসে টেবিলের উপর হাত উপুর করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোঁ শোঁ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলো নেই যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এই ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামার লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকে বেরোল। আগে থেকে অর্ধেন্দ্রবাবুকে বলা ছিল। উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, Is anyone here? উৎপলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, ইয়েস। Who is it? My name is Norris. বাকি কথা ইংরেজিতেই হলো, এবং নরেশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলেছি।
অরবিন্দবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অব্রের খনি ছিল। শহরে আরো সাহেব ছিল? ইয়েস। অব্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সে ক্লাবের সভ্য ছিলাম। এই বাড়িতে কি তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ, ছিলেন। তিনি কি এই বাড়ি তোমায় দিয়ে যান? হ্যাঁ। তারপর তিনি কোথায় যান? কলকাতায়। সেখানেই মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এই পর্যন্ত থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপলবাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপলবাবুর মাথা হেঁট হয়ে বুকের ওপর নুয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো, খুব ভালো, বললেন অরবিন্দবাবু। বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিসকে বিক্রি করে কলকাতা চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশেরও ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপলবাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিস সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হল না। আমার এখন হালদারের চেয়ে নরিসের ওপরেই ঝোঁকটা বেশি। খুশি উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রি অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অরবিন্দবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আর একবার প্ল্যান চেক করতে চাই এবং এবার প্রশ্নগুলি আমি করব। অরবিন্দবাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা জানি না। আমি বললাম, সত্যি বলতে কি, আমি নরিস সম্বন্ধে আরো কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হল। উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নয়, লাঞ্চে ঠিক মতো হবে তো? উৎপলবাবু বললেন, মনে তো হয় এই ভদ্রলোকের হাতে সহজই ধরা দেয়। অরবিন্দবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15 মধ্যে তৈরি হয়ে গেলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিস? ইয়েস। মিস্টার নরিস, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো,
আমাকে প্রচন্ডভাবে অপমান করা হয়েছিল। কি করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়। বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হল? তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারুর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ। নরেশ থেকে নরিস। আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নয় বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে। একদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছে। আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দ্রবাবুর হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হল। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিসের রহস্যই থেকে যেত। শুনছিলেন নরিস সাহেবের বাংলো। এর পরের গল্প সত্যজিৎ রায়ের লেখা টলিউডে তারিণী খুঁড়ো। তাকিয়াটাকে কোলের ওপর টেনে নিয়ে আরো জমিয়ে বসে ঝুঁকে পড়ে তারিণী খুঁড়ো তার গল্প আরম্ভ করলেন। আমার তখন 23 বছর বয়স। তবে একটা তেকোনা ফ্রেঞ্চ কাট গোছে দাঁড়িয়ে রেখেছিলাম বলে মনে মতো 33। 42 সালের কথা বলছি। তখন যুদ্ধ চলছে পুরো দমে। কলকাতার রাস্তাঘাটে খাঁকি পরা জিআই সেনা ঘোরাফেরা করছে। শহরের চেহারাটাই পাল্টে গেছে। জোড়া জোড়া মার্কিন মিলিটারি পুলিশ চরুঙ্গিতে টহল দিয়ে ফেরে। তাদের জামার আস্তিনে কোণের উপরে লেখা এমপি। সিনেমা হাউসগুলো খালি পড়ে থাকে না কখনো। ম্যাটিনি, ইভিনিং, নাইট তিনটেই হাউসফুল। সব ছবি হিট। তা সে দেশি হোক আর বিলিতি হোক। আমাদের টলিউডের স্টুডিওগুলো গম গম করছে। কুইক মানির লোভে
রোজই টাকাওয়ালা নতুন নতুন প্রডিউসার আসছে। তারা জানে ছবি একবার লেগে গেলে কোনো ব্যবসাতে চটজলদি এত লাভ হয় না। আমার মেজ মামার এক সহপাঠী, নাম পরেশ মুস্তফি, তিনি ভারত মাতা স্টুডিওর মালিক, আমাকে ডেকে পাঠিয়ে যেচে একটা চাকরি দিলেন প্রোডাকশন ম্যানেজার। কাজটা নিয়ে ফেললে নয়, একটা ছবি হলে পরে সবাই সঙ্গে যোগাযোগ রাখা, খরচের হিসেব রাখা, আর্টিস্ট আর কর্মীদের পেমেন্ট করা, এমনকি ছুঁচ থেকে হাতি পর্যন্ত যা কিছু একটা ছবিতে লাগবে সব কিছু জোগাড় করার ভার আমার ওপর। তখন বয়স কম, তাছাড়া 2 পয়সা রোজগার হচ্ছে, খাটনি হলেও কাজটা ভালোই লাগছিল। সেই সঙ্গে এটাও বলা দরকার যে ভেতরে ভেতরে আমার অভিনয়ের একটা শখ ছিল। আমার চেহারাটা যে এককালে ভালো ছিল সেটা তো তোমাদের বলেইছি। তাছাড়া আমি ছিলাম হলিউডের ছবির পোকা। বাংলা ছবিতে তার অভিনয় হতো না, হতো রং তামাশা। আমি দেখি পৃথিবীর সব সেরা স্টারের অভিনয়, যাকে দেখে অভিনয় বলেই মনেই হয় না। অবশ্য সেই সঙ্গে ভালো বাংলার পেশাদারি থিয়েটারে বাদ দিই না, কারণ শেষে বাদুড়ি, যোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য এরা সব ছিলেন বাঘা বাঘা অভিনেতা। কিন্তু যেচে গিয়ে বলবো আমার একটা পাঠ দিন, তেমন সাহস তখন হয়নি। তবে স্টুডিও পাড়ায় থাকলে কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়ে গিয়ে সুযোগ যে আসবে না, এমনই বা কে বলতে পারে। একদিন জানতে পারলাম যে আলমগীর ছবি হচ্ছে আমাদের এই ভারত মাতা স্টুডিওতেই, আর স্টুডিওই টাকা ঢালছে সে ছবিতে। বস মুস্তফি সাহেব আমাকে ডেকে সব ডিটেল বললেন। তখনকার নামকরা পরিচালক জগদীশ নস্কর পরিচালনা করবেন, সেরা অভিনেতারা সব অভিনয় করছেন। তবে নাম ভূমিকায় অর্থাৎ আলমগীরের চরিত্রে একটি নতুন লোককে নেওয়া হচ্ছে। এর নাম রমণী মোহন চ্যাটার্জি। সুন্দর চেহারা, উচ্চবংশী ছেলে, অনেক পয়সা। মুস্তাফি মশাই নিজেই নাকি ছেলেটিকে এক বিয়ে বাড়িতে দেখে সোজাসুজি অফারটা দেন, এবং ছেলে নাকি এক কথায় রাজি হয়ে যায়। রমণীমোহন চ্যাটার্জির নামটা চেনা চেনা লাগছিল, কেন বুঝতে পারছিলাম না। শেষটায় হঠাৎ মনে পড়ল যে শ্যামবাজারের একটা ক্লাবে আমার স্কুলের সহপাঠী ব্রতিন থিয়েটার করে, তার কাছে শুনেছি এই রমণীমোহনের কথা। চেহারা বেশ ভালো, অনেকটা তোর মতো দেখতে, আর অ্যাক্টিংটাও নাকি ভালোই করে বলেছিল ব্রতিন। তবু মনে একটা খটকা ছিল, তাই ব্রতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম, আর করে জানলাম যে এই সেই একই রমণীমোহন। বললাম, পারবে তো এত বড় দায়িত্ব কাঁধে নিতে? তো ব্রতিন বললে, আদা নুন খেয়ে উঠে পড়ে লেগেছে তো ছোকরা, শখ প্রচন্ড। আর ও একটা আংটি পরে, সেটা নাকি মোগল আমলে, ও ঠাকুরদা ছিল, খুব পয়া। আলমগীর সাজলে ওটা আঙুলে পড়বে, আর তাহলে নাকি আর দেখতে হবে না। আসলে রমণী আবার তুকতাকে বিশ্বাস করে, পুজো আচ্ছা করে। বড়লোক বাপের একমাত্র ছেলে, বুঝতেই তো পারিস। পয়সার জন্য যে করছে তা তো নয়, শখ হয়েছে চিত্র তারকা হবার। 1 বৈশাখ মহারতের দিন স্থির হয়েছে। এখন মার্চের মাঝামাঝি, তাই হাতে কিছুটা সময় আছে। ইতিমধ্যে পরিচালক জগদীশ নস্কর একদিন বলে বসলেন যে নতুন ছেলেটিকে একবার বাজিয়ে দেখবেন। শুধু চেহারা দিতে হবে না, তাকে ডায়লগ বলতে হবে। তাই অভিনয় ছাড়াও কণ্ঠস্বর, উচ্চারণ ইত্যাদি ভালো হওয়া যায়। আর একমাত্র সেই যখন নতুন, তখন তাকে একবার পরীক্ষা করে দেখা উচিত। এই পরীক্ষায় উতরলে তারপরে একটা ক্যামেরা টেস্ট নিলেই চলবে। তো আমার উপর ভার পড়লো রমণীমোহনকে টেলিফোন করে তারই বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করা। রবিবার সকাল 10টায় টাইম ঠিক হলো। আমি আর পরিচালক বসে যাব। টেস্টে পাস করলে পর মুস্তাফির সঙ্গে বাকি কথা হবে। রবিবার এসে বলল, জগদীশ নস্কর সময়ানুবর্তিতায় বিশ্বাসী। ঘড়ির কাঁটায় কাঁটায় 10টায় গিয়ে রমণীমোহনের বাড়ির সদর দরজায় বেল টিপলেন। গিয়ে আমাদের বৈঠকখানে নিয়ে গিয়ে বসার প্রায় সঙ্গে সঙ্গেই রমণীমোহনের আবির্ভাব হল। চেহারা ভালো, তাতে সন্দেহ নেই, আর এতেও সন্দেহ নেই যে আমার সঙ্গে একটা মিল আছে।
দুজনেরই হাইট 6 ফুট, দোহারা চেহারা, ফর্সা রং, চোখা নাক, পাতলা ঠোঁট। আমার তেকোনা দাড়িটার জন্য মিলটা হয়তো অতটা ধরা পড়ে না, কিন্তু আমি জানি দাড়ি বাদ গেলেই পড়বে। পরিচালক মশাই সঙ্গে আলমগীরের ডায়লগ এনেছিলেন, তারই একটা অংশ পড়তে দিলেন রমণীমোহনকে। ছোটটা বেশ ভালোই পড়লো, বললো ওনাকে বাদল মশাইকে গুরু বলে মানে, আর হলিউডের তারকাদের মধ্যে রোনাল্ড কলম্যান। নস্কর মশাই বেশ খুশি, আমাকে বললেন অবিলম্বে দর্জি এনে রমণীমোহনের পোশাকের মাপ নিতে। এই ফাঁকে রমণীমোহন তার আংটিটা দেখিয়ে দিলেন। এটা সত্যি খাসা জিনিস, সোনার আংটির মাঝখানে হিরেকে ঘিরে গোল করে পান্না বসানো। নস্কর মশাই বললেন, আলমগীর গালে হাত দিয়ে বসে থাকলে আংটিটা ক্লোজ আপের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। 3 দিন বাদে ক্যামেরা টেস্টেও রমণীমোহন দিব্যি উতরে গেলেন। এরপর একটা দিন ঠিক করে বস মুস্তাফি মশাইকে সঙ্গে নিয়ে রমণীমোহনের বাড়ি গিয়ে তার সঙ্গে চুক্তি সই হয়ে গেল। 50,000 টাকা পাবে রমণীমোহন, আর 5,000 অ্যাডভান্স। তখনকার দিনে একজন নতুন অভিনেতার পক্ষে অঢেল টাকা, আজকে 10 লাখের সমান। পয়লা বৈশাখ মহরত, তাতে কোনো অভিনয়ের ব্যাপার নেই, কিন্তু রমণীমোহনকে মেকআপ নিয়ে কস্টিউম পরে আসতে হবে। এইখানে রমণীমোহন একটি বায়না করলে। সে বললে স্টুডিওর মেকআপ রুম তার জানা আছে, সে অতি রদ্দি, তাতে সে মেকআপ করবে না। মেকআপ ম্যান যেন সকাল সকাল তার বাড়িতে চলে আসে, সে বাড়িতে মেকআপ নিয়ে কস্টিউম পরে স্টুডিওতে হাজির হবে। মুস্তাফি মশাই দেখলাম এতে রাজি হয়ে গেলেন, যদিও একজন নবাগতের পক্ষে আবদারটা একটু বাড়াবাড়ি রকমের। বুঝলাম নতুন হিরোকে খুবই পছন্দ হয়েছে কর্তমশাইয়ের। পয়লা বৈশাখ ভারত মাতা স্টুডিওতে আলমগীরের মহরত হয়ে গেল। লোকে এলো কারণ্য, ফিল্ম লাইনে কেউ বাদ যায়নি, খানা পিনার বন্দোবস্ত ছিল। নতুন তারকাকে মুঘল বাদশার মেকআপে দেখে সকলে খুব তারিফ করে গেলেন। ইতিমধ্যে রমণীমোহন নাকি আলমগীরের ডায়লগ পেয়ে গেছেন এবং সবই তার মুখস্থ হয়ে গেছে। আজকাল জব্বা, পাচুলা, দাড়ি, গোঁফ, তলোয়ার, নাগরা সব রেডি। প্রথম শুটিং এর তারিখ স্থির হয়েছে 15ই বৈশাখ। এদিকে আমি তখন পুরোদস্তের প্রোডাকশন ম্যানেজারের কাজ করছি, উদয়স্ত খাটছি, দম ফেলার ফাঁক নেই। কিন্তু এতেও যে আপত্তি নেই তার কারণ হলো যে স্টুডিওর পরিবেশে একটা জাদু আছে, এটা স্বীকার করতেই হবে। বিশেষ করে ঐতিহাসিক ছবিতে যারা কাজ করবে, সে অভিনেতা অভিনেত্রী হোক আর সাধারণ কর্মী হোক, তাদের সকলেরই মেজাজে যেন একটা আমেরি ভাব চলে আসে। স্টুডিওর ভেতরে সেট তৈরি হচ্ছে প্রাসাদের, তার খিলেন, থাম, ছাড়লণ্ঠন, দেয়ালগিরি, গালিচা, মসনাদ, ফরাস, তাকিয়া, সমস্ত আবহাওয়াটাই যেন গেছে পাল্টে। মাঝে মাঝে কথা বলতে যে উর্দু ফার্সিও বেরিয়ে পড়ছে না তা নয়। দেখতে দেখতে 15ই বৈশাখ এসে গেল। আলমগীরকে দিয়েই কাজ শুরু। বাপ শাহজাহানের সঙ্গে দৃশ্য। ঠিক 10:30টার সময় তার নিজের লাল সেভরলে গাড়িতে আলমগীরের বেশে এসে হাজির হলেন রমণীমোহন। ক্যামেরাম্যানের আলো করা প্রায় শেষ। 2-একটা ক্ষুদ্র রিহার্সাল হয়ে গেল এবং তাতে শাহজাহান বেশি পেশাদারী অভিনেতা, জয়নারায়ণ বাগচির বিপরীতে নিউ কামার রমণীমোহন বেশ ভালোই অভিনয় করলেন। কেবল পাখা সত্ত্বেও তিনি যে এত ঘামছেন সেটা বোধহয় প্রথম দিনের উত্তেজনা ও কিঞ্চিত নার্ভাসনেসের জন্য। শটের সময় এটা না হলেই আর কোনো চিন্তার কারণ থাকবে না। এবার ডিরেক্টর সাহেব লাইটস বলে চেঁচাতেই সেটের প্রয়োজনীয় সব আলোগুলো জ্বলে উঠল। অভিনেতা দুজন তাদের নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে হেঁটে চলে দেখে নিলেন যে আলো ঠিক আছে। ঠিক আছে বলছি অবশ্যই বাংলা ছবির কথা ভেবে, প্রাসাদের দেয়ালি চটের তৈরি সেটা 20 হাত দূর থেকে বোঝা যাচ্ছে। মেকআপ আর পোশাক সাগরের যাত্রা মার্কা। তবে এটুকু জানি যে রমণীমোহন যদি উতরে যায় তাহলে ছবি হিট হওয়ার সমূহ সম্ভাবনা। সব রেডি?
হাঁক দিয়ে প্রশ্ন করলেন পরিচালক জগদীশ নস্কর। নস্কর সাহেব হচ্ছেন সেই জাতের পরিচালক যিনি যার যার কাজ তাকে তাকে দিয়ে নিজে পরম নিশ্চিন্ত বোধ করেন। কেবল পরিচালনার সময়টুকুতেও তার ব্যক্তিত্বে একটা পরিবর্তন আসে, তাও সেটা বেশি না। আর এর আরেকটি অভ্যাস হচ্ছে যে ইনি কাজের মধ্যে সামান্যতম ফাঁক পেলেই একটু বসে নেন এবং আরামকে দ্বারা পেলে কখনোই মোড়া বা কাঠের চেয়ারে বসেন না। সবাই রেডি ছিল, কাজেই শট নেওয়ার কোনো বাধা নেই। রমণীমোহন দেখছি ঘেমেই চলেছেন। মেকআপ অ্যাসিস্ট্যান্ট প্রতি 3 মিনিট অন্তর তোয়ালে দিয়ে তার মুখ প্যাড করে দিচ্ছে, কিন্তু তাও ঘামের অন্ত নেই। স্টুডিওতে বৈশাখ মাসে গরম ঠিকই, কিন্তু এখন তো চতুর্দিকে বিরাট বিরাট পাখা চলছে। শটের সময় সেগুলো বন্ধ হয়ে গিয়ে কি অবস্থা হবে। শুটিং এ একটা রেওয়াজ আছে যে প্রথম দিনের প্রথম শটটা একবার উতরে গেলে সবাই হাত তালি দেয়। বিশেষ করে নতুন অভিনেতা হলে তো কথাই নেই। অত্যন্ত আক্ষেপ ও বিস্ময়ের ব্যাপার যে পরপর 7 বার চেষ্টার পরেও হাততালির সুযোগ এলো না, এবং তার জন্য দায়ী স্বয়ং আলমগীর বাদশাহ। হ্যাঁ যাবো। এই বিরু, স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 555, টেক 1। আমি তো আগেই বলেছি আমার আমার কাট কাট, ডায়লগটা একবার ভালো করে। সরি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, পরেরটা আরেকটু ভালো করছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, যেতে বললে যাবো। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। আচ্ছা যাবো বিশু। স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা এন্ড অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, ফিল্ম আলমগীর, সিন 555, টেক 2। আমি তো আগেই বলেছি আমার বাধা আমি কোনো পথে সহ্য করব। কাট ইট, হচ্ছে না। এই একবার ভালো করে দেখে। হ্যাঁ, একটু স্ক্রিপ্টটা একটু। হ্যাঁ আমার বাধা আমি না, আমার পথে আমি কোনো বাধা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসলে কি বলুন তো, মানে একটু একটু নার্ভাস একটু হচ্ছে। আমি তো আগেই বলেছি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। ঠিক আছে স্যার, হ্যাঁ, এই মেজাজটা থাকবে, মুডটা থাকবে। ঠিক আছে। হ্যাঁ বিশু, লাইটস, ক্যামেরা এন্ড অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, ফিল্ম, সিন 555, টেক 3। আমি তো আগেই বলেছি আমার সহ্যের পথে আমি কোনো ঠিক আছে, এই একবার কাটো 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 কাটো। বলছি ডায়লগটা তো পরিষ্কার ভাবে বলতে হবে। হ্যাঁ, ডায়লগটা মেন তো, এটা পরিষ্কার ভাবে বলতে হবে। এইভাবে তো হবে না। হ্যাঁ, আর একটু কনসেন্ট্রেট করে। ঠিক আছে, একটু 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 হ্যাঁ দেখতে হবে এটা একটু। হ্যাঁ চলো, শেষবারের মতন বিশু, স্টার্ট সাউন্ড, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 555, টেক 4। আমি দেখি তার পা ঠক ঠক করে কাঁপছে, আর তার কাছেই একটা সিংহাসন গোছের গদির চেয়ার ছিল, তাতে বসে মাথার পাগড়িটা খুলে ফেলল। কাটো। এই পলাশ, বাইরে একটা চা দে। বলছি কোথা থেকে সব ধরে নিয়ে আসে। বলছি স্যার, দাদা ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, আপনি সাইডে বসুন। আমার ব্লাড প্রেশার, আরে বসো। তারপর বলল, আমার ব্লাড প্রেশারটা মাঝে মাঝে নেমে যায়, একটা ডাক্তারের যদি ব্যবস্থা করে দেন স্যার। রিহার্সাল মোটামুটি ঠিকই হয়েছিল বলে সকলে আরো অবাক। কিন্তু আমি তো জানি যে শট নেওয়ার ঠিক আগে যে মুখের সামনে খটাস করে প্লাস্টিক মারা হয়, তাতে অনেক পাকা অভিনেতাও টসকে যায়। এখানে তাই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার এসে বললেন, প্রেশার নামলেও তেমন কিছু নয়, কিন্তু অভিনেতাকে দিয়ে আজকে আর কাজ না করানোই ভালো। রমণীমোহন বাড়ি চলে গেলেন। পরিচালক একা শাহজাহানকে দিয়ে গোটা 5 শট নিয়ে 3টের মধ্যে কাজ শেষ করে দিলেন। কিন্তু বাকি কাজ কবে হবে? আর এই রমণীমোহনকে দিয়ে আদৌ কাজ চলবে কি, নাকি শেষ মুহূর্তে অন্য অভিনেতা দেখতে হবে?
আমার বস মিস্টার মুস্তাফি আমায় ডেকে বললেন, শোনো, তুমি একবারটি ওই ছোকরার বাড়িতে গিয়ে সঠিক খবরটা নিয়ে এসো তো। সে নিজে কি মনে করে সেটা কিন্তু জানা দরকার। সে ফ্র্যাঙ্কলি বলুক সে পারবে কিনা। ধরো যদি কদিন সময় চায় তাও দিতে রাজি আছি, কারণ ওকে চেহারার দিক দিয়ে কিন্তু সবচেয়ে মানিয়েছে। হয়তো জড়তাটা টেম্পোরারি, অবশ্য দ্বিতীয় দিনে ওই একই ব্যাপার ঘটলে অন্যরূপ তো নিতেই হবে। মুস্তাফি সাহেব যেন একবার ঘুরু কুচকি আমার দিকে চাইলেন, ভাবটা যেন, একে দিয়েও কাজটা কিন্তু চলতে পারত। কিন্তু তারপরে কিছু বললেন না, আর আমিও চেপে গেলাম। দুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট করে রমণীমোহনের টেগর ক্যাসেল রোডের বাড়িতে গিয়ে হাজির হলুম। বিয়ারা আমায় বৈঠকখানায় বসানোর 1 মিনিটের মধ্যে বাবু এসে ঢুকলেন। দেখলুম এই কদিনে ওর বয়স যেন বেড়ে গেছে 10 বছর। বললুম, কি ব্যাপার বলুন তো, এরকম হলো কেন? ভদ্রলোক গভীর আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, কি আর করবো বলুন, শুটিং এর 3 দিন আগে আমার এক বন্ধু এক জ্যোতিষীকে এনে হাজির করে বললেন, নতুন কাজে হাত দিতে যাচ্ছ, একে দিয়ে একবার ভাগ্যটা যাচাই করে নাও। আমিও আপত্তি করলাম না, কারণ ওসবে আমার বেশ আস্থা আছে। আর এই নাকি কি সব জ্যোতিষার্ণব টার্ণব উপাধি আছে জানি না, মানে চেহারাটাও তো বেশ ইমপ্রেসিভ। কিন্তু মশাই, হাত দেখার আগেই আমার মাথার দুদিকে রগ বুড়ো আর কোড়ে আঙুলে টিপে লোকটা কি বললো জানেন? বললেন, এ লাইন তোমার নয়, অভিনয়ের দিকে যেও না, গেলেই হোঁচট খেতে হবে। ভেবে দেখুন তো কি কথা। 3 দিন বাদে শুটিং, পাঠ মুখস্থ হয়ে গেছে, আর লোকটা বলে কিনা আমাকে অ্যাক্টিং হয় না। সাধে কি ডায়লগ গোলমাল হয়ে যাচ্ছিল। যেই মুখ খুলতে যাবো অমনি জ্যোতিষীর মুখটা মনে পড়ে যাচ্ছে, আর কি জানো, গলার ভেতরে পাথর গুজে দিচ্ছে। সে যে কি অবস্থা, সে আর আপনাকে কি করে বোঝাবো। রাজ্য শুদ্ধ লোক জেনে গেছে আমি আলমগীর করছি, আর সেই সময় অকেজো বলে বাদ হয়ে যাওয়া, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে বলুন? আমি আর কি করি, যথাসাধ্য সহানুভূতি দেখালুম। জিজ্ঞেস করলুম, কি করলে পরে এই বিভীষিকা আপনার মন থেকে দূর হতে পারে? কারণ আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সে তো আমরা রিহার্সালেই দেখেছি। রমণীমোহন মাথা নাড়ল, ঘাড় হেঁটছিল। এবার মুখ তোলাতে দেখলুম চোখে জল। আমার হাত দুটো ধরে অত্যন্ত করুণ সুরে বললে, কতদিনের স্বপ্ন, কতদিনের যে স্বপ্ন আমি সিনেমায় অভিনয় করে নাম করব, আর সেই সুযোগ এসে গ্রহের ফেরে বানচাল হয়ে গেল। এখন এখন আপনি যদি কোনো রাস্তা বাতলে দিতে পারেন। আমার নিজের মাথায় একটা রাস্তা এসেছে, কিন্তু সেটা সভয়ে বলবো না নির্ভয়ে, ঠিক বুঝতে পারছি না। নির্ভয়ে বলুন। তো রমণীমোহন কয়েক মুহূর্ত আমার দিকে চেয়ে থেকে বলল, তাই বাবু, আপনার অভিনয় আসে? হঠাৎ এই প্রশ্ন কেন? তার কারণ আমার সঙ্গে আপনার চেহারার মিল আছে, সে কথা আমার বেয়ারা প্রসন্ন বলছিল। ভাবছিলাম আমার বদলে আপনি যদি, হ্যাঁ আপনি যদি আমার বাড়ি থেকে মেকআপটা নিয়ে পোশাকটা পরে আমার হয়ে অভিনয়টা করে দিয়ে আসেন। অবশ্য কিছু লোককে ব্যাপারটা বলতেই হবে, মানে যেমন মেকআপ ম্যান যতীন, তার সহকারী হাবুল, তারপর ড্রেসার তারাপদ, তাদের হাতে কিছু গুঁজে দিলে আর কখনই ব্যাপারটা ফাঁস কেউ করবে না। কিন্তু আপনি আপনি রাজি? তার মানে অভিনয় করবেন তারিণী বাণিজ্যের, আর নাম হবে রমণী চারিজ্যের। এছাড়া আর কোনো রাস্তা তো আমি দেখছি না। আর প্রোডাকশন ম্যানেজারের কাজটা কে করবে?
সেটার একটা অন্য ব্যবস্থা করবে ওরা। আপনি বলে দেবেন বম্বে থেকে একটা ভালো অফার পেয়েছেন, তাই চলে যাচ্ছেন। কথাটা মন্দ বলেননি, কিন্তু যদি অভিনয় আমার ভালো হয়, তার জন্য যদি কোনো সংস্থা পুরস্কার ঘোষণা করে, তাহলে সেটাও তো আপনি নেবেন। তা তো নিতেই হবে, তা তো নিতেই হবে। তবে আপনাকে পারিশ্রমিক ছাড়াও আমি আরেকটা জিনিস দিতে রাজি আছি। কি জিনিস? আমার এই মোগলাই আংটি। আজকের বাজারের কত দাম সেটা আপনি জানেন নিশ্চয়ই। পুরনো ভালো জিনিসের উপর আমার মোহ আছে, সেটা তো তোরাই জানিস। সেটা তখনই ছিল। বলে দিলুম, ঠিক হয়, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু সবচেয়ে আগে আপনার চিত্রনাট্যটি চাই। ডায়ালগ মুখস্থ করতে হবে তো। রমণীমোহন তৎক্ষণাৎ তার ফাইলটা এনে আমায় দিলেন। সেই দিনই বিকেলে মিস্টার মুস্তাফির কাছে গিয়ে বললুম যে রমণীমোহন আরেকটা চান্স চাইছে, বলছে এবার না হলে যেন তাকে বাদ দেওয়া হয়। মুস্তাফি মশাই রাজি হয়ে গেলেন। ওদিকে পরিচালক মশাইকেও খবরটা দিয়ে দেওয়া হল। রমণীমোহনকে সুস্থ হওয়ার সময় দিয়ে 15 দিন পরে শুটিং রাখা হলো। অন্যদের কাজের তারিখ আর স্টুডিওর বুকিংও সেভাবে বদলে দেওয়া হলো। যাদের দলে টেনে নেওয়ার কথা তাদের সকলকেই তালিম দেওয়া হয়ে গেছে। মানে আমার জায়গায় নতুন প্রোডাকশন ম্যানেজার এসে গেছে, তাকেও দলে টেনে নিয়েছি। কারণ প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লুকোনো বড় কঠিন। আমি মুস্তাফি মশাইকে অবশ্যই জানিয়ে দিয়েছি যে একটা ভালো চান্স পেয়ে বোম্বে চলে যাচ্ছি, এই ছবিতে আমার কাজ করা সম্ভব হবে না। যথারীতি শুটিং এর দিন এসে বলল। সকাল 10টায় রমণীমোহনের লাল সেভরলে এসে ঢুকলো ভারতমাতা স্টুডিওতে। তার থেকে আলমগীরের বেশে নামলেন তারিণী বাণিজ্যে। কার বাপের সাধ্যি ধরে যে একটা চেঞ্জ হয়ে গেছে, সেই একই দৃশ্য তোলা হবে। সব তৈরি, সবাই তৈরি বলে চেঁচিয়ে উঠলেন পরিচালক। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভারত মাতা স্টুডিও প্রোডাকশন, আলমগীর, সিন 5/5, টেক 1। আলমগীর তার বাবার সামনে এসে অত্যন্ত সাবলীল ভাবে তার কথা বলে গেলেন। আমি তো আগেই বলেছি, আমার পথে কোনো বাধা আমি সহ্য করবো না। অ্যান্ড গট ইট। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে, হই হই করে হলো তো। হ্যাঁ, এই পয়েন্টটা রেডি কর। শটের শেষে হাততালিতে স্টুডিও গমগম করে উঠল। সারাদিনের 13টি শটের একটিতেও রমণী তারিণী ঠেকলেন না। ছবি শেষ হতে লাগলো 5 মাস। তোরা তখন জন্ম আসেনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলমগীর হয়েছিল সুপার হিট। রমণীমোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 3টে সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলেন। তুলসী তার ক্যারিয়ারের শুরু এবং শেষ এই একটি ছবিতে। কারণ তার গুরু তাকে ফিল্মে অভিনয় করতে বারণ করায় সে প্লাস্টিকের ব্যবসায় চলে যায়। আর আমি হয়তো নিজের নামে ছবিতে একটা চান্স নিতে পারতাম, তখনই উদয়পুরে একটা ভালো চাকরি জুটে গেল। আমার কাছে তখন থেকেই নতুন দেশ দেখাচ্ছে বড় আর কিছু নেই। তাই আর দ্বিধা না করে পাড়ি দিলাম রাজস্থানে। অবশ্যই সেটা আরেক গল্প। তাহলে সেটাও হোক। তা কি করে হবে? আমি যেটা বলছি সেটা শেষ হোক। আমরা তো অবাক, এই গল্পে আর কি থাকতে পারে? আমি যে দ্বৈত ভূমিকা বা ডবল পার্ট করেছিলাম, সেইটাই তো তোদের বলা হয়নি। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। এখন কিরকম কিরকম? আমার বন্ধু প্রতিমকে দিয়ে রমণীমোহনকে আমি বলালুম যে নতুন কাজে নামার আগে একবার ভাগ্য গণনা করিয়ে নাও। তখন প্রতিমই তো জ্যোতিষার্ণবকে নিয়ে যায় রমণীমোহনের কাছে। কে সেই জ্যোতিষার্ণব? স্বয়ং তারিণী চরণ বাণিজ্য। নিজের হাতে তৈরি মেকআপ, নিজের হাতে লেখা সংলাপ,
বাজি মাত না হয়ে যায় কোথায়?